এই যে দুষ্টু হাসি মিশ্রিত এই বাচ্চা, এ হচ্ছে আমার ছেলে ইভান। এই 4:30 চলছে আর কি। আমাদের মতন ইঁদুর দৌড়ে সেও আজ সামিল হয়ে গেছে। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করে স্কুলে গিয়ে পড়াশোনা করা, তার সাথে দুষ্টুমি তো রয়েছে বন্ধুদের সাথে। স্কুল থেকে ফিরে এসে আবার মায়ের কাছে পড়তে বসা অথবা অনলাইন ক্লাস, এই সব নিয়ে তার চলে সপ্তাহের 5টা দিন। হঠাৎ করে এই গত শুক্রবার দিনকে ইভান স্কুলে যাওয়ার আগে আমার কাছে বায়না ধরে বসলো। কোথায়? পাগারে? ফাটরে একদিনে যাওয়া যায় নাকি বাবা? অনেকদিন জানি না, প্লিজ 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 আচ্ছা ঠিক আছে দেখছি। প্লিজ এখন তো স্কুলে যা, তারপরে পাগার দেখা যাবে। ইভানের পাগার ইকুয়াল টু আমাদের পাহাড়। ছেলেটা একদম পুরো আমার মতো হচ্ছে জানেন, পাহাড়ে ঘুরতে খুব ভালোবাসে। অগত্যা ছেলের কথা রাখতে একটু চিন্তা ভাবনা করে নিয়ে বেছে নিলাম ধানবাদকে আমাদের একদিনের সফর হিসাবে। শুধু তো আর ভাবলেই হবে না, যাওয়ার জন্য ট্রেনের টিকিটটাও তো চাই আর কি। আমি আমার বাইকে স্টার্ট মেরে পৌঁছে গেলাম বেলুড়ের যে রিজার্ভেশন কাউন্টার রয়েছে, সেই রিজার্ভেশন কাউন্টারে পৌঁছে ওইখানে আমাদের পরের দিনে মানে 24শে আগস্টের 3 জনে ব্ল্যাক ডায়মন্ডের টিকিট কেটে নিলাম। পরের দিন ভোর 4:30 আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম বাইকে করে। বেলুড় স্টেশন থেকে আমরা লোকাল ট্রেনে হাওড়া পৌঁছবো বলে, আর হাওড়া থেকে আমরা ব্ল্যাক ডায়মন্ড ধরবো। যেমন ভাবা সেই মতো বেরিয়ে পৌঁছে গেলাম আমরা বেলুড় স্টেশনেতে। লোকাল ট্রেন আসতে লোকাল ট্রেনে চড়ে বসলাম হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। আমাদের ট্রেন যখন প্ল্যাটফর্মে ঢুকছে, ওমা দেখি পাশাপাশি আজকে আমাদের ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসও পাশের ট্র্যাক দিয়েই ঢুকছে প্ল্যাটফর্মেতে। ঘড়িতে ভোর 5:34। দেখুন হাওড়া স্টেশনে কি ব্যস্ততা। ওইদিকে 8 নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছে আমাদের এই 22387 ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস। এই ট্রেনে আছে 13টা জেনারেল, 4টে নর্মাল চেয়ার কার রয়েছে আর এসি চেয়ার কার রয়েছে 2টো। দেখলাম 7 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে 22301 হাওড়া নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস, আর তার পাশেই 8 নম্বর প্ল্যাটফর্মে রয়েছে আমাদের এই ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস। আমি না খুব ছোটোখাটো একজন ব্লগার, যে কারণে একদম বাজেট বুঝে আমায় চলতে হয়। আমি কিন্তু কেটে নিয়েছিলাম D3 টিকিট, এসি টিকিট কাটিনি। D3-তে উঠে পড়লাম। এই হচ্ছে D3। এখানে আমি একদম লাগেজ সেট করে নিলাম। চলুন এবারে এই ট্রেনের যে 2টো এসি চেয়ার কার রয়েছে সেইগুলোর একটু ধারণা আপনাদের দিয়ে দিই। এটা হচ্ছে C1 আর আরেকটা রয়েছে C2। মোটামুটি স্ট্যান্ডার্ড। এই অল্প সময়ের জার্নির জন্য চেয়ার কারগুলো খারাপ না। মোটামুটি দেখলাম চিলিং রয়েছে, চার্জিং পয়েন্ট রয়েছে, সবই ঠিকঠাক রয়েছে। গুড মর্নিং। এখন ঘড়িতে বাজে সকাল 6:02। মোটামুটি সেট করে দিয়েছি ট্রেনের মধ্যে, কিন্তু মন খুব খারাপ। যা ওয়েদারের অবস্থা, সারাক্ষণ বৃষ্টি হয়ে যাচ্ছে। জানি না কিভাবে আমি আজকে দেখতে পাবো বা তোমাদেরকে দেখাতে পারবো। যদি বৃষ্টিটা থামে তাহলেই ভালো করে দেখাতে পারবো, তা নাহলে কী হবে আমি কিছুই বুঝতে পারছি না। যাই হোক, ট্রেন ছাড়ুক, এখন পৌঁছতে অনেক দেরি। 11:18 টাইম রয়েছে ধানবাদেতে। এবারে কখন পৌঁছয় না পৌঁছয় তারপরে আবার এই আমাদের যে সাইট সিন রয়েছে সেইগুলো দেখবো আর তোমাদেরকেও দেখাবো। এখন অপেক্ষায় রয়েছি কতক্ষণে ট্রেন ছাড়বে আর কি। ট্রেন ছাড়ুক, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। ঘড়িতে দেখলাম তখন সকাল 6:17। না, নির্দিষ্ট সময় না, নির্দিষ্ট সময় থেকে মাত্র 2 মিনিট লেট করে এই ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস ছেড়ে দিল তার গন্তব্যের অভিমুখে। দরজার ধারে দাঁড়িয়ে বাইরের দৃশ্য দেখছি, মনে তখন কিছুটা শান্তির সঞ্চার হয়েছে। কেন বলুন তো? না, বাইরে তখন বৃষ্টিটা হচ্ছে না। বেশ ভালোই লাগছিল, সুন্দর ঠান্ডা হাওয়া খেতে খেতে যাচ্ছিলাম। অনেকটা সময় কিন্তু বাইরের দৃশ্য দেখতে দেখতে কেটে গেল। এবার কিন্তু পেট পুজোটা সারতে হবে। আমার ওয়াইফ বাড়ি থেকে ব্রেকফাস্টের জন্য দারুণ স্বাদের এই ভেজ চাউমিন বানিয়ে নিয়ে এসেছিল। কিন্তু আমার না ট্রেনে খাবার কিনে কিনে খেতে বেশি মজা লাগে জানো। একে একে শেওড়াফুলি, ব্যান্ডেল, বর্ধমান আরও 11টা ইন্টারমিডিয়েট স্টেশন ক্রস করে আমরা এগিয়ে চলাম আমাদের গন্তব্য ধানবাদের উদ্দেশ্যে। আবারও চোখে পড়লো বাইরে কালো মেঘের ঘনঘটা। আর তাই দেখে না আমার মনের কোনো এক কোণে বিশাল সংশয়ের মেঘ সঞ্চার হতে থাকলো যে কিভাবে কাটবে আজকে আমাদের এই দিনটা। বাইরে অঝরে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, যদিও সেই বৃষ্টি ছিল ক্ষণস্থায়ী। কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেলাম ধানবাদ স্টেশনেতে। ঘড়িতে তখন 11:05 আমাদের ট্রেন ঢুকলো ধানবাদ স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মেতে। বৃষ্টি কিন্তু তখনও চলছে। ঘড়িটা এখন বাজে যেমন দেখালাম 11:05। এখানে রাইট টাইম ছিল 11:18 ব্ল্যাক ডায়মন্ডে, কিন্তু এসে পৌঁছে গেলাম 13 মিনিট আগে। কিন্তু হলে কি হবে, পুরো বৃষ্টিতে ভেসে যাচ্ছে। জানি না কিভাবে কি দেখবো, কিভাবে কি আপনাদেরকে দেখাবো। দেখাচ্ছি, এই তো অঝরে বৃষ্টি হচ্ছে।
আমরা দাঁড়িয়ে থেকে সময় না নষ্ট করে এগিয়ে চললাম ফ্লাইওভারের দিকে, কারণ আমাদের বেরোতে হবে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে। সিঁড়ি দিয়ে ওপরে উঠে গিয়ে এই বাঁ দিকে কিন্তু যাবেন না, যেতে হবে আপনাদের ডান দিকে, মানে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়েই কিন্তু আপনারা গাড়ি বা অটো পেয়ে যাবেন। বেরিয়ে দেখতে পাবেন এখানে বিশাল গাড়ির স্ট্যান্ড রয়েছে, অটো স্ট্যান্ড রয়েছে। ধানবাদ স্টেশন থেকে বেরিয়ে মোটামুটি দরদাম করলাম, কেমন কি রেট সব আমি দিয়ে দেবো। আর আজকে আমরা ঘুরবো এই দাদার সাথে। দাদা আপনার नाम बता दीजिए। वाहिद नाम है हमारा। आपका फ़ोन नंबर बताइए। 7858886627। धनबाद स्टेशन से हम लोग गाड़ी चलाते हैं। স্ক্রিনেও দেখতে পাচ্ছেন, স্ক্রিনেও নাম্বার থাকছে, আপনারা এলে এখানে যোগাযোগ করতে পারবেন। আমি কিন্তু বেশ কিছু গাড়ির সাথে কথা বলেছি, কিন্তু এই দাদাই সব থেকে আমায় কম রেট দিয়েছেন। দেখি এবার দাদা আমাদের কেমনভাবে ঘোরায়, আর সেইগুলোর সমস্ত কিছু আপনারা দেখতে পাবেন এই ট্রাভেল আওয়ানি 0.3-তে। বাজে এখন 11:30, তাই এবারে আমরা আমাদের যাত্রা এখান থেকে শুরু করব। আজকে কিন্তু সারাদিনে আমরা গাড়িতে করে 3টে স্পট ঘুরবো। একটা হচ্ছে উসরি ফল, একটা ভাতিন্ডা ফল, আর একটা হচ্ছে তোপচাচি লেক বা ড্যাম। দাদার সাথে 2100 টাকায় আমাদের রফা হয়েছে। মোটামুটি 2,500 থেকে 3,000 টাকার নিচে কেউই রাজি হচ্ছিল না। তাই আপনাদের বলে রাখি যে আপনারা কিন্তু যখনই যাবেন একটু কিন্তু দরদাম করে নেবেন। এরপর আমরা পৌঁছে গেলাম ইভানের বহু আকাঙ্ক্ষিত পাগারের কাছাকাছি, মানে যেটা আমাদের পাহাড়। আর এই যে দেখতে পাচ্ছেন না এই ধোঁয়া, এই ড্রাইভার দাদার কাছ থেকে জানতে পারলাম যে কয়লার সাথে কয়লার ঘর্ষণেতে এই রকম আগুন লেগে ধোঁয়া সবসময় জ্বলতে থাকে। এরপর এই শহরের কোলাহল থেকে আমরা বেরিয়ে যেতে থাকলাম এই সবুজের সমারোহের মধ্যে। প্রথমেই আজকে আমরা যাব ভাতিন্ডা ওয়াটারফলস দেখতে। রাস্তার সৌন্দর্য সে না বলে আপনাদেরকে দেখাই, চলুন। অপূর্ব, পুরো সবুজে ঢেকে রয়েছে পুরো রাস্তা, আর এত শান্তশিষ্ট পরিবেশ যা মুখে বলে আপনাদেরকে বোঝানো যাবে না। তার জন্য অতি অবশ্যই আপনাদের যেতে হবে এই ধানবাদেতে। ধানবাদ স্টেশন থেকে যাত্রা শুরু করে 800 কিলোমিটার রাস্তা অতিক্রম করে আমরা পৌঁছে গেলাম ভাতিন্ডা ওয়াটারফলস। ওয়াইদার গাড়িতে করে এখন আমরা এসে পৌঁছে গেলাম ভাতিন্ডা ওয়াটারফলস। দূর থেকেই দেখতে পাচ্ছি, দুর্দান্ত লাগছে। এইবারে সামনে যাব। আপনার গাড়ি বা অটো যেখানে পার্ক করবে তার অপোজিটেই রয়েছে এই ভাতিন্ডা ওয়াটারফল। এখানে এই গাড়ি পার্কিংয়ের জন্য 50 টাকা দিতে হলো, আর অটো হলে 30 টাকা। দারুণ দারুণ, ক্যা নজারা, কি বলবো। আমরা এবার যাচ্ছি একটু নিচের দিকে। এই সব জায়গায় কিন্তু বর্ষাতে আসতে হয়। বর্ষায় এখন এই ওয়াটারফলসগুলো একদম ফুলে ফেপে রয়েছে। এইগুলো কিন্তু অন্য সময় এলে পাওয়া যাবে না। এরকম পাথরের রাস্তা রয়েছে এখান থেকে। এখানে আবার কিন্তু এই বসারও ব্যবস্থা করা রয়েছে। বৃষ্টি এলে এখানে এই বসতে পারবেন, দাঁড়াতে পারবেন। যাচ্ছে এবার নিচের দিকে, একদম কাছে চলে এসেছি। মানে আওয়াজটা শোনো, কি সাংঘাতিক আওয়াজ, অসাধারণ লাগছে, একদম অসাধারণ। বলে বোঝাতে পারবো না, সামনে থেকে না এলে না দেখলে তোমরা বুঝতে পারবে না। শুধু জলের স্রোতটা দেখো। ভাতিন্ডা ওয়াটারফলস তো আমাদের একেবারে মুগ্ধ করে দিয়েছিল, যা আমাদের এই উন্মাদনা উত্তেজনা দেখে তো তোমরা বুঝতেই পারছো। আর সেই মুগ্ধতাকে আমি আরেকটু উচ্চতায় নিয়ে যেতে চাইলাম, কিন্তু ঘটে গেল এক অঘটন, যা আমাকে একেবারে বিষণ্ণ করে তুললো। কি অঘটন ঘটলো চলো তাহলে দেরি না করে দেখেই নাও। দুর্দান্ত ভাতিন্ডা ফলস দেখলাম, দারুণ লাগলো, কিন্তু তার সাথে মনটাও খারাপ হয়ে গেল। তোমাদেরকে দেখানোর জন্য ড্রোনটা তুলেছিলাম, কিন্তু জিপিআরের সিগন্যাল ঠিকঠাক ছিল না, তাও জোর করেই প্রায় তুললাম। ব্যাস গিয়ে একদম গাছে ধাক্কা দেওয়া লাগলো, একদম ট্যাঙ্ক ভেঙে গেছে, এদিকে ক্যামেরা ভেঙে গেছে, সবই ভেঙে গেছে। মনটা খারাপ হয়ে গেল, কিছু করার নেই। আবার গিয়ে রিপেয়ার করতে হবে। এরপরে যে জায়গাগুলো আছে সেখানেও ড্রোন তুলতে পারবো না। যদি আগামী দিনে আবার কখনো আসি তখন ড্রোন শট তোমাদেরকে দেখাবো। চলো এবার যাচ্ছি আবার এর পরের যে স্পট আছে সেখানে।
ভাতিন্ডা ওয়াটারফল দেখে নিয়ে চললাম আমাদের পরের গন্তব্য তোপচাচি লেক বা ড্যাম দেখতে। ভাতিন্ডা ওয়াটারফল দেখলাম, দুর্দান্ত দেখালাম, দারুণ, কিন্তু মনটা খারাপ হয়ে গেল। ড্রোনটা একেবারে হাত পা ভেঙে, ক্যামেরা ভেঙে যা তা অবস্থা। জানি না এটাকে আর সারানো যাবে কি না, এখন সেই কলকাতা না গেলে বুঝতে পারছি না, সেই কারণে মনটা খারাপ হয়ে গেছে। কিন্তু এইসব তো থাকবেই জীবনে, আর ভেবে কিছু লাভ নেই। এখন সামনের দিকে এগিয়ে গিয়ে তারপর আমাদের যে নেক্সট স্পট আছে সেটা দেখতে হবে। ড্রোন নিয়ে আবার কলকাতায় গিয়ে ভাববো। কিছুটা রাস্তা যাওয়ার পরেই চোখে পড়লো একদম কয়লা বোঝাই লাইন দিয়ে একেবারে ট্রাকের সারি দাঁড়িয়ে রয়েছে। আর এই যে ডান দিকে পাহাড়ের মতো দেখতে পাচ্ছ না, এগুলো কিন্তু কোনো পাহাড় নয়, ওই কয়লা তোলার সময় কয়লার খনির ওপরে যে মাটি সেইগুলোই জড়ো করা রয়েছে। ক্রমশ যত যাচ্ছি তোপচাচির দিকে তত প্রকৃতি আরো সুন্দর থেকে সুন্দরতর হয়ে উঠছে। চলো সেইগুলোই তোমাদেরকে আমি এখন দেখাবো। আমার গন্তব্য যেখানেই হোক না কেন, যেখানেই আমি যাই না, সেখানে যাওয়ার পথে সেখানকার রাস্তার যে প্রাকৃতিক সৌন্দর্য, এটা কিন্তু আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা আমার মনকে একেবারে ছুঁয়ে যায়। সামনে সোজা রাস্তা চলে যাচ্ছে রাজগঞ্জের দিকে, কিন্তু আমরা সোজা রাস্তা ধরবো না, ধরলাম বাঁ দিকের রাস্তাটা, যেটা ধরে আমরা হাইওয়ে দিয়ে পৌঁছে যাব তোপচাচি। বৃষ্টিটা হচ্ছিল না, কিন্তু আকাশ তখন পুরো কালো মেঘে ঘনীভূত হয়ে গেছে, আর তাই দেখে আমার মনের মধ্যে একদম ভয়ের সঞ্চার হতে থাকলো, আর শুধু ভাবছিলাম বৃষ্টিটা যাতে না হয়। আমাদের ওয়াহিদদার গাড়ি এই কালো পিচের রাস্তা ধরে ছুটতে ছুটতে হাইওয়ে ছেড়ে কিছুক্ষণের মধ্যেই ঢুকে পড়লো গ্রামের রাস্তায়। আর সেই রাস্তার পথশোভা না দেখলে আপনারা বিশ্বাস করবেন না। চারিদিক সবুজের সমারোহে একেবারে ঘিরে রয়েছে, যা আমাদের চোখ দুটোকে অপার শান্তি দিচ্ছিল। তোপচাচি লেক দেখার জন্য জন প্রতি কোনো টিকিট না থাকলেও 4 হুইলারের জন্য আপনাদের টিকিট কেটে নিতে হবে 100 টাকার, আর 3 হুইলার মানে অটোর জন্য টিকিট কেটে নিতে হবে 50 টাকার। টিকিট কেটে আবার আমরা চললাম ভেতরের দিকে। সেই শোভা আরও সুন্দর, আরও অবর্ণনীয়। পুরো মনে হচ্ছিল আমরা যেন সবুজের মধ্যে হারিয়ে গেছি। আমি কিন্তু অনেকটা নর্থ বেঙ্গল মানে উত্তরবঙ্গের সাথে কিন্তু মিল পাচ্ছিলাম, আর যে কারণে আমার আরও ভালো লাগছিল, কারণ উত্তরবঙ্গ আমার কাছে অত্যন্ত ভালোবাসার একটা জায়গা। চলুন, আমরা পৌঁছে গেছি তোপচাচি লেকের একদম সামনে। এবারে সামনে থেকে এই ড্যাম আর এই লেকটাকে দেখে নেব। চলে এসেছি আমাদের সেকেন্ড স্পট তোপচাচি ড্যাম দেখতে, কিন্তু আগে দেখাই যে যেখানটা আমাদের গাড়িটা পার্ক করেছে সেখানে কেমন কি রয়েছে চারিপাশটা, সেটা দেখাবো। রাস্তা তো অসাধারণ, অনবদ্য, আপনাদের তো দেখিয়েছি। এবারে এই জায়গাটা দেখুন, একদম শান্তশিষ্ট পরিবেশ। ওইখানে 2-4টে চিপস কোল্ড ড্রিঙ্কসের দোকান রয়েছে। এখানে একটা আমার পছন্দের BMW 520D দাঁড়িয়ে রয়েছে, আর এইদিকে হচ্ছে আমাদের গাড়ি। আর এই হচ্ছে শান্তশিষ্ট পরিবেশে তোপচাচি ড্যাম। চোপ, দেখুন শুধু এই যে পাহাড়টা দেখা যাচ্ছে, এটা পরেশনাথ পাহাড়। এবারে আমরা একটু যাব এই রাস্তাটা ধরে, দেখি ওই দিকটা কিছুটা যাওয়া যাক। একদম শান্তশিষ্ট পরিবেশ, কিছু আওয়াজ নেই, ওই একটা গাড়ি যাচ্ছে এই যা। যদিও মাত্র একটা দিনে ঘোরা বলে ইভানের মনটা খারাপ ছিল, তাও কিন্তু ওই একটা দিনও একদম চুটিয়ে আনন্দ করেছে। শুনলাম ড্যামের ওপর দিয়ে রাস্তাটা ওইদিকে কোনো এক গ্রামের দিকে চলে গেছে। চারিপাশটা শুধু গ্রিন। এইখানে এই লক গেট রয়েছে, শুনলাম এগুলো খোলা হয় না এখন আর, এইভাবেই রয়েছে। এই যে দেখা যাচ্ছে এখানে এই পরেশনাথ পাহাড়, এটা কিন্তু দারুণ লাগছে। দেখুন এই পরেশনাথ পাহাড়, আর তার উপরে এই যে একেবারে মেঘের ঘনঘটা, তার এই প্রতিচ্ছবি পড়েছে এই জলের ওপরে, দুর্দান্ত লাগছে। ধানবাদ এসে এখনো পর্যন্ত 2টো স্পট দেখলাম, একটা হচ্ছে ভাতিন্ডা ওয়াটারফল প্রথমে, তারপরে এলাম এই তোপচাচি ড্যাম দেখতে। দুটোই একদম দুর্দান্ত, আর চারিদিক এতটাই সবুজ, পুরো মনে হচ্ছে না আমি উত্তরবঙ্গে চলে এসেছি, মানে চোখের একেবারে শান্তি। আর এইগুলো দেখতে হলে অতি অবশ্যই মানে আমার মতে এইখানে আসতে হবে বর্ষার সময়।
আমি আমাদের যে ড্রাইভার দাদা তার সাথে কথা বলছিলাম, শীতের সময় এলে কিন্তু এই ব্যাপারটা আপনারা পাবেন না, না ওয়াটারফলে এত জল পাবেন আর না এত গ্রিন পাবেন শীতের সময় এলে। এখন কিন্তু দারুণ, মানে এখন এই আগস্ট মাস চলছে, আগস্ট সেপ্টেম্বর পর্যন্ত অপূর্ব, আগস্ট সেপ্টেম্বর অক্টোবর এই টাইম পর্যন্ত একদম ঠিকঠাক দারুণ লাগবে। এই কুত্তাগুলো জায়গাতে বাবা বিস্কিট দিয়েছিস ওদেরকে? হ্যাঁ দিয়েছিস? হ্যাঁ ইভান কিন্তু খুব ভালোবাসে এদেরকে এই বিস্কিট টিস্কিট খাওয়াতে, পুরো একদম আমার মতো হয়েছে। আর তার পাশে এখানে একটা বজরংবলীর মন্দির রয়েছে। আমরা আর উঠছি না, মন্দির এমনিতেও বন্ধ রয়েছে, তালা ঝালানো, তা সেই কারণে আর এই ওপরে উঠছি না। আপনারা চাইলে যখন আসবেন উঠতে পারেন। আমি এবারে এই সাইড থেকে একটুখানি দেখাচ্ছি ড্যামটা কেমন লাগছে দেখুন। তোপচাচিতে বেশ কিছুটা সময় দারুণভাবে কাটালাম, তারপর আবার রওনা দিলাম আমাদের পরের এবং শেষ গন্তব্য উসরি ফলস দেখব বলে। ঘুরতে ঘুরতে আমরা আমাদের ঘোরার মধ্যে এতটাই নিমজ্জিত হয়ে গেছিলাম যে ঘড়ির কাঁটার দিকেই দেখিনি। ঘড়ির কাঁটার দিকে যখন চোখ পড়লো তখন দেখলাম বাজে 2:20। ও বাবা, এবারে তো আমাদের লাঞ্চটা সারতে হবে। ওয়াহিদদাকে সেটা জানালাম, ওয়াহিদদা বললো আপনাদেরকে একটা ভালো রেস্টুরেন্টে নিয়ে যাবো। তার আগে চলুন এমন একটা জায়গায় নিয়ে যাই যেটা আপনাদের তো ভালো লাগবেই, আর আপনার যারা বাঙালি ভিউয়ার্স রয়েছে তাদেরও দারুণ লাগবে। আমি বললাম তাহলে চলুন আগে সেখানেই তাহলে যাওয়া যাক। আমরা এখন তোপচাচি থেকে বেরিয়ে যাচ্ছি, এবার যাব উসরি ফলস দেখতে। কিন্তু তার আগে আরেকটা জায়গা দেখিয়ে দিই যেটা দেখলে আপনাদের অতি অবশ্যই ভালো লাগবে, সেটা আমি জানি। তা চলুন জায়গাটা দেখাই। এই হচ্ছে গেট, এই গেট দিয়ে ঢুকে যাচ্ছি। এই বাড়িটা দেখতে পাচ্ছেন, খুবই সাধারণ দেখতে একটা বাড়ি, কিন্তু এই বাড়িটা কি জানেন এই বাড়িটা কার? মানে এক সময় ছিল আমাদের মহানায়ক উত্তম কুমারের, গুরুদেব। উনি এখানে বাড়ি নিয়ে কিনেছিলেন, এইখানেই মাঝে মাঝেই আসতেন শুনলাম, কিন্তু পরবর্তীকালে এটা বিক্রি করে দিয়েছেন। এখন তো হাত বদল হয়ে গেছে, কিন্তু কেউ এখন এখানে থাকে না। দেখাচ্ছি একটু, দারুণ স্মৃতি। এই সব ভাঙা চোরা অবস্থায় পড়ে রয়েছে, কোনো মেনটেন্যান্সই নেই। এই যেমন দেখতে পাচ্ছেন এখানে ভালো লাগছে। আমাদের মহানায়ক উত্তম কুমারের বাড়ি ছিল কোনো এক সময়। অন্ধকার ঘুটুট করছে, একেবারে সেই ভুতুরে ব্যাপার আর কি। এখন ওই দেখুন ভেতরটা ঘোরাঘুরিতে চলছে, তার সাথে পেট পুজোও করতে হবে। এখন বাজে প্রায় 2:45, তা লাঞ্চ করার জন্য চলে এলাম শেরে পাঞ্জাবে। শেরে পাঞ্জাবে ঢুকে কিন্তু দারুণ লাগলো, বিশাল জায়গা জুড়ে এই শেরে পাঞ্জাবটা, আর দারুণভাবে ডেকোরেট করা। এই এসি রেস্টুরেন্টটা কিন্তু বেশ সুন্দর। এখানেই সেদিনকে আমরা আমাদের লাঞ্চ সেরেছিলাম। এই এসি রেস্টুরেন্টের বাইরেও কিন্তু বেশ কিছু জায়গা রয়েছে যেখানে বসে আপনারা আপনাদের লাঞ্চ ডিনার সারতে পারেন। খুব সুন্দর করে পুরো জায়গাটা ডেকোরেট করা, রাতের অন্ধকারেও কিন্তু বেশ ভালো লাগবে বলে আমার মনে হয়। বাচ্চাদের বিনোদনের জন্য কিন্তু এখানে অনেক রকমের ব্যবস্থা রয়েছে, বড়দেরও কিন্তু বেশ ভালো লাগবে। খাবারের অর্ডার দেওয়ার সময় বললো 15 মিনিট ওয়েট করতে হবে, তাই আমি ভাবলাম এর চারিপাশটা একটু ঘুরিয়ে আপনাদেরকে দেখিয়েই দিই। আমরা অর্ডার করেছিলাম এখানে বাটার নান, বেশ বড় বড় বাটার নান আছে এখানে। আর যে চিকেনটা নিয়েছিলাম চিকেন টিক্কা বাটার মশলা, অনেকটা কিন্তু কোয়ান্টিটি, ওপর থেকে ক্রিম দেওয়া, বুঝতে পারিনি যে এতটা দেবে, বিশাল একটা জায়গা করে দিয়েছে। সেদিন শেরে পাঞ্জাবে কিন্তু আমাদের লাঞ্চের অভিজ্ঞতা ছিল দুর্দান্ত। যেমন সুন্দর ছিল বাটার নানটা, তেমন সুন্দর ছিল চিকেন টিক্কা বাটার মশলা। খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর আবার বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্য উসরি ফলস দেখব বলে। গ্রামের মেঠো পথ না, গ্রামের এই কালো পিচের রাস্তা ধরেই আমাদের ওয়াহিদদার গাড়ি ছুটতে থাকলো তার আপন গতিতে। আকাশে তখন কালো মেঘের ঘনঘটা, কিন্তু সেদিনকে সেভাবে আর বৃষ্টি হয়নি, আর যেটুকুনি হয়েছে সেটা আমাদের কাছে একদম গুরুত্বই পায়নি, কারণ সেদিন আমরা আমাদের ভ্রমণের মধ্যে একদম নিমজ্জিত হয়ে গেছিলাম। দেখুন শুধু এই প্রাকৃতিক সৌন্দর্য, যাকে আপনি চেষ্টা করলেও উপেক্ষা করতে পারবেন না। সারাক্ষণ চোখ দিয়ে এই দুদিকের অপরূপ সৌন্দর্যকে আমরা উপভোগ করছিলাম। এই পথশোভা যে কি অপরূপ তা অবর্ণনীয়, যা আমি পারলাম না আপনাদের সাথে শেয়ার না করে থাকতে। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে যারা আমার মতো প্রকৃতি প্রেমী।
যারা খুব অল্প সময়ে ঘরের কাছে প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করতে চান তাদের প্রত্যেককে আমি অনুরোধ করব অতি অবশ্যই একবার এই ধানবেদে আসুন। আর সেটা যদি বর্ষার সময় হয় তাহলে আরও ভালো, কারণ এই সবুজের সমারোহ কিন্তু পাবেন আপনারা শুধু বর্ষার সময়। শীতের সময় বা গ্রীষ্মের সময় এলে কিন্তু এরকম সৌন্দর্য পাবেন না। গরমের সময় ছাড়া বছরের অন্যান্য সময় তো আপনারা আসতে পারেন, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর আসতে পারেন যদি আপনারা প্রকৃতিকে দারুণভাবে উপভোগ করতে চান, যেমনভাবে আমরা উপভোগ করছি। আর যদি বর্ষা আপনাদের ভালো না লাগে তাহলে আপনারা আসতে পারেন অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, যদিও এই সময় কিন্তু শীতের আধিক্য বেশি থাকে। দাদা যেটা বলছেন যে এখানে কিন্তু এই এলিফ্যান্ট ক্রসিং করিডোর তো দেখালাম, বোর্ড লাগানো রয়েছে, বেশ কয়েকটা জায়গায় লাগানো রয়েছে। এখান থেকে কিন্তু হাতি ক্রস করে, মানে এখানে হাতি রয়েছে। রাস্তা নিয়ে কিছু বলার নেই, আপনাদেরকে তো দেখাচ্ছি, একদম অসাধারণ বললেও খুব কম বলা হবে। মানে আমি মুগ্ধ হয়ে গেছি এই রকম ধানবাদে এসে এরকম যে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পাবো এটা আমি স্বপ্নেও ভাবিনি। আমরা এবার যাচ্ছি উশ্রী ওয়াটারফলসে। উশ্রী ওয়াটারফলস গিয়ে সেখানে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। পৌঁছে গেলাম উশ্রী ওয়াটারফলসের কাছে। এখানেও কিন্তু আবার পার্কিং রয়েছে 50 টাকা করে। এইখানে চোতা ধরিয়ে দিয়েছে 50 টাকা, দারুণ দেখছি। এবার আপনাদেরকে দেখাচ্ছি। ইচ্ছে ছিল আমার ঈগলের চোখ দিয়ে আপনাদেরকে দেখাবো, কিন্তু কপাল খারাপ, সেটা হলো না এবারের মতো। চলুন এমনি ক্যামেরা বন্দি করছি, করে আপনাদেরকে দেখাচ্ছি। এইখান থেকে দাঁড়িয়ে দেখার একটা জায়গা রয়েছে, কিন্তু আমরা একটু পাথরের দিকে নামছি। এখানে সিঁড়ি রয়েছে, সিঁড়ি ধরে এই পাথরের দিকে নেমে যাচ্ছে। দুর্দান্ত দুর্দান্ত। এতটাই জলের তেজ যে ওইখান থেকে জল ছিটকে এসে চশমা টশমা সমস্ত ভিজিয়ে দিচ্ছে। না, অসাধারণ। এই উশ্রী ওয়াটারফলস না এলে মানে কিছুই দেখা হবে না। এইটা একদম অতি অবশ্যই আসতে হবে। আমি যে থাম্বনেলে আপনাদেরকে বলেছি আপনারা একদিনে এসে ঘুরে যেতে পারেন, সেটা কিন্তু অতি অবশ্যই করতে পারেন। আমরা একটু রিল্যাক্স করবো বলে এখানে নাইট স্টে করবো। আপনারা যদি চান সকাল 6:05 হাওড়া রাঁচি যে শতাব্দী এক্সপ্রেস যাচ্ছে হাওড়া থেকে, সেই ট্রেনে করে পৌঁছে যাবেন একদম ওই 6:23 নাগাদ হচ্ছে মানে শিডিউল। ধানবাদের যে 3টে স্পট আমি দেখালাম, এই 3টে স্পট করে আবার এই 5:40 এখান থেকে আবার শতাব্দীর আছে, যেটা এই রাঁচি থেকে ব্যাক করছে, ওই শতাব্দী ধরে কিন্তু আপনারা দিনের দিনে ফিরে যেতে পারেন। কিন্তু আমি সবসময় বলবো যে এখানে এসে স্টে করুন, কারণ এটা খুব হেকটিক হয়ে যায়। দিনের দিনে এসে সবকটা দেখে আবার ট্রেন জার্নি করে ফিরে যাওয়া, এটা একটু হেকটিক। যদি চান তো এরকম করতে পারেন, আপনারা আগের দিন এসে নাইট স্টে করে পরের দিন সকাল সকাল 7টা সাড়ে 7টার মধ্যে বেরিয়ে যান। বেরিয়ে এই 3টে স্পট দেখে আবার
সন্ধেবেলা যে 5:40 রয়েছে শতাব্দী এক্সপ্রেস, সেটাতে করে ব্যাক করে যেতে পারেন। আর যদি চান আরেকটাও আপনারা কিন্তু করতে পারেন, তাতে কি হবে, আরেকটাও আপনারা করতে পারেন, সকালে শতাব্দী ধরে এসে 9:30টার মধ্যে পৌঁছে গেলেন ধানবাদে সেদিনকে এই 3টে স্পট করে নিলেন, 3টে স্পট করে নিয়ে নাইট স্টে করে পরের দিনকে মাইথনে চলে গেলেন। আর পাঞ্চেত যান যেটা রয়েছে এই দুটো দেখে নিয়ে আবার সন্ধেবেলা যে ট্রেন রয়েছে 5:40 রয়েছে শতাব্দী, সেটাও ধরতে পারেন, অথবা শক্তিপুঞ্জ এক্সপ্রেস রয়েছে সেটাও ধরে কলকাতা ফিরে যেতে পারেন। মোটামুটি আপনাদের জানিয়ে দিলাম। বলুন এবারে কমেন্ট করে যে কেমন লাগলো আজকে ভিডিওটা। এখনও কিন্তু দেখানো বাকি রয়েছে, এখন আপনাদের দেখাবো। এবারে মোটামুটি যেটা বললাম, এবারে দেখুন এখানকার ভিউ আর একটু ভালো করে দেখাই। নিচে পাথরের ওপর অনেকটা সময় কাটিয়ে নিয়ে তারপর চলে গেলাম এই ওপরে যে ভিউ পয়েন্টটা দেখেছিলাম সেখান থেকে ভিউ নেওয়ার জন্য। সেখান থেকে ঠিক এরকম ভিউ। এই যে ব্যাপারটা দেখছেন, এই যে এই স্রোত, এটা কিন্তু দেখতে গেলে বর্ষার সময় আসতে হবে, বর্ষা ছাড়া কিন্তু অন্য সময় এলে হবে না। অসাধারণ। যদি আসেন এখানে পয়সা খরচা করে, পয়সা উসুল করে যাবেন, কিন্তু ওই শর্ত সাপেক্ষ এইটা দেখতে গেলে, মানে এই জলের স্রোত দেখতে গেলে আসতে হবে বর্ষার সময়। আমাদের ছেলে ইভান একটু আপনাদের কিছু বলতে চায়। ও কি বলতে চায় একটু শুনে নিন। আজকের ভিডিওতে তোমাদের সাথে ভালো লাগে সেটা একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। বাই বাই। সাবস্ক্রাইব মানে হচ্ছে সাবস্ক্রাইব করে দিও। একদিনের সফরেতে ধানবাদে এলাম, আমরা তো একটু রিল্যাক্স করে থাকবো বলে নাইট স্টে করছি। আপনারা বললাম যেমন চাইলে একদিনে ঘুরে যেতে পারেন। কেমন লাগলো আজকে ভিডিওটা অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যারা ট্রাভেল আওয়ারনি 0.3 ভিডিও দেখেন কিন্তু এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, তাদের কাছে অনির্বাণ হাত জোর করে রিকোয়েস্ট করছে, প্লিজ আর দেরি না করে সাবস্ক্রাইব করে নিন। এরকম অনেক সুন্দর সুন্দর জায়গা, বাস জার্নি সব কিছু আপনাদের কাছে নিয়ে আসবো, হোটেলের খবর দেবো। আর এই সব কিছু দেখার জন্য অতি অবশ্যই থাকতে হবে ট্রাভেল আওয়ারনি 0.3 সাথে। তাহলে কি করবেন, যদি সাবস্ক্রাইব এখনও না করে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। আর জানান আজকের ভিডিওটা আপনাদের কার কেমন লাগলো, শেয়ার করবেন যদি পারেন, একজনের সাথে পারলেও শেয়ার করুন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আর নতুন করে কিছু দেখানোর নেই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অতি অবশ্যই আনন্দে থাকবেন। আবার আসছি একটা এক্সাইটিং ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি।